নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার দিনে ঘটল এক রহস্যময় ঘটনা। যে ঘটনা আপনারা কেউ কেউ দেখেছেন, যারা দেখেননি তারা দেখলে চমকে উঠবেন। একেবারেই কেউ বলছেন অলৌকিক ঘটনা, কেউ বলছেন এটা নিরাপত্তার জন্য মারাত্মক ভয়ঙ্কর হতে পারত এই ঘটনা। জানিয়ে নানা মুনির নানা মত। আসুন আপনাদের ভিডিওটা দেখায় এবং আপনারাও চমকে যাবেন। এনডিএর তৃতীয়বারের সরকার গঠনের সময় রাষ্ট্রপতি ভবনে যে সমাবেশ তৈরি হয়েছিল, সেখানে হঠাৎ করেই দেখা যায় চিতাবাঘ জাতীয় এক জন্তুকে। একে একে সাংসদরা এসে তখন মন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করছেন। তারপর নথিপত্রে সই করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহদের সঙ্গে করমর্দন করে নিজেদের জায়গায় গিয়ে বসছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার রাষ্ট্রপতি ভবন সেজে উঠেছিল। নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। এমন অবস্থায় দর্শকদের মোবাইলে ধরা পড়ল এক বিরল দৃশ্য। শপথ গ্রহণের অনুষ্ঠানের মূল মঞ্চের পিছনে এক রহস্যময় জন্তুর নাড়াচাড়া ধরা পড়েছে বিভিন্ন জনের ক্যামেরায়। রবিবার রাত থেকেই সমাজ মাধ্যমে মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওগুলোর মধ্যেই সকলের নজর কেড়েছে সেই রহস্যময় জন্তু। মোদীর শপথে হানা দিল কে? চিতাবাঘ না বনবিড়াল? তা নিয়ে তুমুল আলোচনা চলছে নেট পাড়ায়। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও, সেই ভিডিওতেই ধরা দিয়েছে নাম না জানা অতিথি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির সাংসদ দুর্গা দাস উইকে মন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। তারপর প্রয়োজনীয় নথিতে সই সাবুত সেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এগিয়ে যান দুর্গা দাস। সে সময় মঞ্চের পিছনে করিডোর দিয়ে হেঁটে চলে যায় একটা জন্তু। সেই জন্তুকেই নিয়ে এখন যাবতীয় উৎসাহ তৈরি হয়েছে রাজনীতির আঙিনায়। আপনাদের ভিডিওটা আনকাট অবস্থায় দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন তো আপনারা ধরতে পারলেন কিনা কোথা দিয়ে চলে গেল সেই মারাত্মক জন্তুটি। দেখুন সেই ভিডিও। দেখলেন ভিডিওটা, কয়েক সেকেন্ডের ভিডিও। আপনারা কি ধরতে পারলেন? নিশ্চিতভাবে অনেকে পেরেছেন, আবার আমি 100% শিওর অনেকে পারেননি। আসুন এবার আপনাদের বোঝানোর জন্য একেবারেই পরিষ্কার আমি একটা অংশ মার্ক করে দিচ্ছি গোল সার্কেল করে। সেই জায়গাটা একবার খেয়াল করুন তো, কে হাঁটছে সেখানে চার পায়ে। দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে দিয়ে একেবারেই যে অংশটা আমি মার্ক করে দিয়েছি, সেখানে যেন কেউ একটা হেঁটে গেল। পরিষ্কারভাবে দেখে মনে হচ্ছে চিতা বাঘ জাতীয় কিছু একটা হবে। রাষ্ট্রপতি ভবনে যখন দেশ বিদেশের এত অতিথি, এত লোক সমাগম, তখন রাষ্ট্রপতি ভবনে কে হাঁটাচলা করছে তা নিয়ে এই মুহূর্তে তৈরি হয়েছে রহস্য। এত সিকিউরিটি, চারিদিকে এত আলো, তারপরেও মোদীর মন্ত্রিসভায় উপস্থিত অজানা কোন অতিথি? ভিডিওয় দেখা জন্তুটি নিয়ে নানা মুনির নানা মত। নেটিজেনদের একাংশের মতে প্রাণীর হাঁটার ধরন এবং লেজের অংশ দেখে বোঝা যাচ্ছে সেটি চিতাবাঘ। তবে অনেকে বলছেন না, সেটা বিড়াল জাতীয় কোনো প্রাণী হতে পারে। বিগ ক্যাট ফ্যামিলির কোনো প্রাণী ঢুকে পড়েছিল রাষ্ট্রপতি ভবনে। কিন্তু এত কিছুর মধ্যে রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। একে রাষ্ট্রপতি ভবন, তার উপরে মোদীর শপথ গ্রহণের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সেখানে সকলের চোখ এড়িয়ে কিভাবে এই প্রাণী ঢুকে পড়ল রাষ্ট্রপতি ভবনে? প্রাণীটি যদি অনুষ্ঠানে হামলা করত তাহলে কি হতো, সেই প্রশ্নও কেউ কেউ তুলছেন। রাষ্ট্রপতি ভবনে কড়া সুরক্ষা বলয় ভেদ করে কিভাবে এত বড় একটি জন্তু ঢুকে পড়ল মূল মঞ্চের মধ্যে দিয়ে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে। কি বলবেন বন্ধুরা, আপনাদের দেখে কি মনে হচ্ছে বলুন তো, যে এটা কোন ধরনের জন্তু হতে পারে? এবং নিশ্চিতভাবে রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন রকম বন জঙ্গল রয়েছে, এত বড় জায়গা, সেখানে হয়তো প্রাণীদের আগমন থাকতেই পারে।
তো আপনাদের কি মনে হতে পারে, কোন ধরনের এটা জন্তু, চাইলে কমেন্ট বক্সে আজকে লিখে জানাতে পারেন। তবে এবার আপনাদের সামনে কিছু তথ্য দেবো, যারা সকালের পর্বে মিস করে গিয়েছিলেন তাদের জন্য আরো একবার রাখবো, যারা শোনেননি হয়তো তাদের জন্য, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কারা কারা দায়িত্ব পেলেন এবং শরিক দলের ওপর কতটা মুখাপেক্ষী হয়ে থাকতে হলো। যেমনটা এক্সপেক্ট করেছিল ইন্ডিয়া প্রতিনিধি দল, তারা মনে করছিলেন যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে হবে তাদের ওপর ভর করে এবং তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি ছাড়তে বাধ্য হবে নরেন্দ্র মোদীর সরকার। সেই কারণেই এবারের সরকার হবে অত্যন্ত দুর্বল। তাদের জন্য যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে সেটা মোটেই আশার খবর নিয়ে আসবে না। তার কারণ এক্স্যাক্টলি গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো যার যার হাতে ছিল, নরেন্দ্র মোদী 2.0-তে 3.0-তে একই মন্ত্রক রেখে দেওয়া হয়েছে। যারা শোনেননি তাদের জন্য আরো একবার এই প্রতিবেদন। মোদীর মন্ত্রিসভায় ক্যাবিনেট মিনিস্টার হিসেবে কাদের কাদের জায়গা হলো এবং কি বা চমক, প্রথম 5টি নাম আপনাদের সামনে বলছি, আপনারা দেখুন তো চমক খুঁজে পান কিনা। অমিত শাহ, তিনি হচ্ছেন গৃহমন্ত্রী বা হোম মিনিস্টার। নির্মলা সীতারামন, তিনি হচ্ছেন অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার। এস জয়শঙ্কর, তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রী বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স। রাজনাথ সিং, তিনি হচ্ছেন ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব, তিনি হচ্ছেন রেলওয়েজ মিনিস্টার বা রেল মন্ত্রী। প্রথম যে সব থেকে ভারতের গুরুত্বপূর্ণ 5টা মন্ত্রিত্বের নাম করলাম, এখানে কি আপনারা কোনো চমক দেখলেন? আশা করি আপনারা কোনো চমক দেখেননি, তার কারণ মোদী 2.0 মন্ত্রিসভায় যারা যারা যে মন্ত্রিত্বে ছিলেন, এক্স্যাক্টলি প্রথম 5জন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 5জন লোক, তারা একই মিনিস্ট্রির দায়িত্বে আরো একবার নতুন মন্ত্রিসভায়। তাহলে আপনারা প্রশ্ন করতেই পারেন কেন আমি চমকের পর চমক লিখেছি আমার থাম্বনেলে, বা প্রথমেই বা কেন বললাম চমকের পর চমক। আসলে এটাই চমক, একটু ভালো করে ভেবে দেখার চেষ্টা করুন। আনন্দবাজার পত্রিকা সহ পশ্চিমবঙ্গের সমস্ত 90% যে মিডিয়াগুলো রয়েছে, যারা শাসক দলকে সন্তুষ্ট করে খবর করার চেষ্টা করে, এই নির্বাচনের ফল প্রকাশের পর যখন আনন্দে তারা মেতেছিল, তখন প্রথমত তারা বলছিল যে এই সরকার গঠন করতে পারবে না মোদী, যদি করে তাহলে অত্যন্ত দুর্বল সরকার হবে এবং বিশেষ করে টিডিপি এবং জেডিইউদের নিয়ে তাদেরকে সরকার গঠন করতে হবে। এবং টিডিপি জেডিইউ ইতিমধ্যেই বার্গেনিং করতে শুরু করেছে, কেউ রেল মিনিস্ট্রি চাইছে, কেউ ফাইন্যান্স মিনিস্ট্রি চাইছে, কেউ ডিফেন্স মিনিস্ট্রি চাইছে, কেউ হোম মিনিস্ট্রি চাইছে বলে বিভিন্ন খবর কিন্তু আপনারা শুনেছেন, আপনাদের পরিবেশন করা হয়েছে। আর আপনাদের আমি দেখালাম একেবারে সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম 5টি নামের মধ্যে কোনো বদল নেই, অর্থাৎ এই সরকার যে দুর্বল নয়। সংবাদ মাধ্যমগুলি আপনাদের যা যা খাওয়ানোর চেষ্টা করে একেবারে তৃণমূল কংগ্রেসের লাইন মেনে, সেটা যে সম্পূর্ণ ভুল। প্রথম 5টি নাম দেখলেই আপনারা পরিষ্কার হয়ে যাবে। মোদী 3.0 একই রকম ভাবে শক্তিশালী যেমন মোদী 2.0 ছিল, কারণ প্রথম 5টি মিনিস্টারের মধ্যে সেখানে কোনো শরিক দলকে মন্ত্রিত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেনি। এতটাই কিন্তু সাহস রাখতে পারে মেজরিটি না পাওয়া সত্ত্বেও বিজেপি। তাই যারা আনন্দে উল্লাসিত হয়েছিলেন 272 ক্রস না করা এই মোদী সরকার অত্যন্ত দুর্বল হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দাবি তুলতে শুরু করে দিয়েছিলেন, এনআরসি বাতিল করতে হবে, সিএএ বাতিল করতে হবে। এবং শুধু তাই নয়, আরো এক ধাপ এগিয়ে বলেছিলেন এই সরকার পড়ে যাবে, ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে, তখন সেই এনডিএ একেবারে তাদের মজবুত সরকারের ইঙ্গিত দিচ্ছে এবং কোনো তোষামোদির জায়গা দেখানোর প্রয়োজন বোধ করেননি। প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মিনিস্টার নিজেদের হাতে রাখতে পেরেছে। সেই কারণেই আপনাদের বললাম এটাই চমক। যারা এক্সপেক্ট করেছিলেন যে এবারের মন্ত্রিসভাটা সম্পূর্ণ আলাদা হবে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দেওয়া হবে না, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীতে বদল করা হবে, বা ডিফেন্স মিনিস্ট্রি বা রেল মিনিস্ট্রি চলে যাবে জেডিইউ এর নীতিশ কুমারের হাতে, সেই কোনো পরিবর্তন করার প্রয়োজন বোধ করেনি এনডিএ সরকার। আসুন আপনাদের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। মধ্যপ্রদেশের গত বিধানসভায় জেতার পর বিজেপি তাকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর পদ থেকেও। সেই শিবরাজ সিং চৌহান তথা মামা,
তাকে এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এরপরে আসি জেপি নাড্ডা, যিনি ছিলেন জাতীয় বিজেপির প্রেসিডেন্ট। সেই জেপি নাড্ডাকে এবার মিনিস্ট্রির অন্তর্গত করা হয়েছে এবং তাকে হেলথ মিনিস্ট্রি দেওয়া হয়েছে, যেটা আগে ছিল মনসুখ মান্ডভিয়ার হাতে। এরপরে আসছি পীযূষ গোয়াল। পীযূষ গোয়াল রয়েছেন কমার্স মিনিস্টার। ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যা থেকে, তার সম্ভবত মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে উড়িষ্যায় একটা কথা হচ্ছে, সেই ধর্মেন্দ্র প্রধানকে দেওয়া হয়েছে এইচআরডি অ্যান্ড এডুকেশন, অর্থাৎ শিক্ষামন্ত্রী হয়েছেন আরো একবার ধর্মেন্দ্র প্রধান, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবারে সম্বিত পাত্র, যিনি এই মিনিস্ট্রির মধ্যে আসেননি, সম্ভবত সম্বিত পাত্র হতে পারেন উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী। দেখা যাবে আগামী দিনে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দেওয়া হয়েছে টেলিকম মিনিস্ট্রি। এবং মোদির নতুন মন্ত্রিসভায় একেবারে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে দেওয়া হয়েছে এনডিএর বাকি শরিক দলগুলিকে। মন্ত্রিসভায় শরিকদের মাত্র 5 জনকে পূর্ণমন্ত্রী করেছে বিজেপি, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে 2 জনকে, এছাড়া 4 জনকে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর দায়িত্ব। কর্ণাটকের অন্যতম প্রধান শরিক জেডিএস, তার নেতা ডি কুমারস্বামীকে দেওয়া হয়েছে ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রকের দায়িত্ব। কুটির শিল্প ও মাঝারি শিল্পের দায়িত্বে রয়েছেন জিতেন রাম মাঝি, যিনি বিহারের হাম দলের শরিক। ওই রাজ্যের নীতিশ কুমারের দলকে একটি মাত্র পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েত রাজ, মৎস্য ও প্রাণী দপ্তর ও দুগ্ধ প্রক্রিয়াকরণ মন্ত্রী করা হয়েছে নীতিশ কুমারের জেডিইউ এর রবি রঞ্জন সিংহকে। এছাড়া বিহারের আরো এক শরিক লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ানকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মন্ত্রী করা হয়েছে। বিজেপির অন্যতম প্রধান শরিক টিডিপি, চন্দ্রবাবু নাইডুর টিডিপি দলকে দেওয়া হয়েছে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের দায়িত্ব। এই দপ্তরের মন্ত্রী করা হয়েছে টিডিপি সাংসদ কিঞ্জারাপু রামমোহন নাইডুকে। এবং আপনাদের দেখাতে চাইবো পশ্চিমবঙ্গের ভাগ্যে 2টি মন্ত্রিত্বের শিখে এতদিন পর্যন্ত ছিঁড়েছিল। আপনারা সকলেই জানতেন যে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরকে প্রতিমন্ত্রী করা হয়েছিল। তারা কোন কোন দপ্তর পেলেন? সুকান্ত মজুমদারকে ডুবেল দায়িত্বে রাখা হয়েছে, তিনি একদিকে শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন, অন্যদিকে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করবেন। অর্থাৎ প্রথমবার মন্ত্রী হয়ে দুটো দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে সুকান্ত মজুমদারকে, একটি শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে তাকে। মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, তার কারণ পশ্চিমবঙ্গে যেভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে, শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে, সেইখানে এই রাজ্যের প্রথম সারির মুখ ছিলেন সুকান্ত মজুমদার, যিনি এই নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার হাতে রয়েছে কিন্তু প্রতিমন্ত্রীর দপ্তর, তাও আবার শিক্ষা প্রতিমন্ত্রীর দপ্তর। তাই তৃণমূল কংগ্রেসের চিন্তা কি আরো কিছুটা বাড়লো? তার কারণ এখনো পর্যন্ত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্ট খুললেই সেই সমস্ত মামলার শুনানি শুরু হবে। এর মধ্যেই কিন্তু সুকান্ত মজুমদারকে শিক্ষা প্রতিমন্ত্রী করা হলো, যা মনে হয় তৃণমূল কংগ্রেসের চিন্তার ভাঁজ কিছুটা আরো কপালে ফেলবে। এবং শান্তনু ঠাকুর, যিনি গতবারেও জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন, এবারেও তাকে জাহাজ প্রতিমন্ত্রী হিসাবেই রেখে দেওয়া হয়েছে। এই মোটামুটি আপনাদের সামনে বললাম। আর এটা শোনার পর আপনারা কারা কারা মনে করছেন যে অত্যন্ত দুর্বল একটি সরকার গঠন হয়েছে এবং বিজেপি কার্যত মাথা নুইয়ে ফেলেছে সমস্ত শরিকদের কাছে? তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলি শরিকদের কাছে জমা রাখতে হয়েছে, না হলে তারা সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এরকম কোনো কি চোখে আপনাদের পড়লো? সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বগুলো একেবারেই বিজেপির হাতে রাখা হয়েছে। এবং বিভিন্ন নিউজ পেপারে যে ছড়িয়ে পড়েছিল যে মারাত্মক দর কষাকষি হচ্ছে, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু তারা নাকি বড় বড় মন্ত্রক চেয়েছেন এবং সেই মন্ত্রকগুলো কার্যত দিতে চাইছে না নরেন্দ্র মোদীর সরকার, একটা মনোমালিন্যের অবস্থা পরিণত হয়েছে। আপনারা যদি আনন্দবাজার ডিজিটালের পত্রিকা ফলো করেন তাহলে দেখবেন মোদী সরকার বিপাকে সকাল থেকে রাত পর্যন্ত অন্তত 10টা খবরের শিরোনাম এইভাবে প্রকাশ করা হচ্ছে। কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে মোদী সরকার বিপাকে,
এ মন্ত্রিত্বের দাবি করেছে মোদী সরকার বিপাকে, ও বলছে এই মন্ত্রিত্ব চায় মোদী সরকার বিপাকে। এই রকম ভাবে মানুষের সামনে কার্যত একটা দুর্বল সরকার গঠন করা হচ্ছে বলে নির্বাচন পরবর্তী বিজ্ঞাপন চালাচ্ছে আনন্দবাজার সহ বিভিন্ন পত্রিকাগুলি। সেইখানে আপনাদের যে মিনিস্ট্রি ক্যান্ডিডেট গুলো দেখালাম, সেখানে গিয়ে কোথাও কি মনে করছেন যে দুর্বল সরকার গড়তে চলেছে? তাই যারা মনে করছিলেন যে সমস্ত এজেন্ডাগুলো মোদী সরকার নিয়েছিলেন, ইউনিফর্ম সিভিল কোড কিংবা ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেগুলো হবে না, রূপায়ণ করতে পারবে না বিজেপি। তার কারণ হচ্ছে বাকি শরিক দল মেনে নেবে না। এই মিনিস্ট্রি স্ট্রাকচারাল দেখে আশা করি আপনাদের কনফিডেন্সের কোনো অভাব হবে না যে এই সরকার অত্যন্ত আত্মনির্ভর, এবং নিশ্চিতভাবে আত্মনির্ভরতার কারণ মোদী সরকার ব্যাকআপের ব্যবস্থা করে রেখেছেই বলে তো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে। আপনাদের বলেছিলাম কয়েক মাসের অপেক্ষা করুন, দেখতে পারবেন হয়তো একদিন আত্মনির্ভর হয়ে গিয়েছে মোদী 3.0, এই জামানাতেও দেখবেন আত্মনির্ভর হয়ে গিয়েছে। সেই কারণে শরিক দলগুলো সম্ভবত খুব ভালো করেই জানেন এই মুহূর্তে দর কষাকষি করতে গেলে হয়তো নিজেরাই বিপদে পড়ব। আর তারই ইঙ্গিত মিলল মোদী সরকারের গঠন করা নতুন মন্ত্রিসভায়। কি বলবেন আপনারা? এবং নিশ্চিতভাবে যে যে ধামাকাগুলো দেখার প্রতীক্ষায় আমরা রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি জয়ী হওয়ার পরেও যে বক্তব্য বলেছিলেন যে আপনারা নিশ্চিতভাবে ধামাকা দেখবেন, সেই ধামাকা দেখার প্রতীক্ষায় থাকলাম এই মন্ত্রিসভা দায়িত্বে আসার পর। এবং আমরা আশা করব ভারতবর্ষকে 5 থেকে 3 নম্বর শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করতে পারবেন নরেন্দ্র মোদী, যেমনটা তিনি বলেছিলেন। এছাড়াও বিভিন্ন দিক থেকে মানুষের উন্নতি করতে পারবেন, এটুকুই শুধু আশা করব। আপনাদেরও মন্তব্য লিখে জানান, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন অন্ধকার ঘর থেকে এবার একটু আলোর দিকে বেরিয়ে আসেন, এই প্রার্থনাও আপনাদের করার জন্য রিকোয়েস্ট করে আজকের পর্ব এখানে শেষ করলাম।